আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আইএলটিএস বুক 17 17 নম্বর বইয়ের যে মডেল টেস্ট 2 এর প্যাসেজ 2। আমরা গত ভিডিওতে টেস্ট 2 এর প্যাসেজ 1 দেখেছি। তো আমরা আজকে 2 তে দেখব। তো এইখানে প্যাসেজ 2 তে আলোচনা করা হয়েছে অর্থাৎ টমেটোর বিষয় নিয়ে। টমেটোকে আবার কিভাবে ডোমেস্টিকেট করা যায়, আবার পুনরায় কিভাবে চাষাবাদের আন্ডারে আনা যায়। অর্থাৎ এখানে কাহিনী হচ্ছে আমরা বর্তমানে যে টমেটোগুলো খেয়ে থাকি, বাজারে পেয়ে থাকি, এই সমস্ত টমেটোগুলো আসলে নির্বাচিত জাত। এগুলোকে অর্থাৎ ল্যাবে বিভিন্নভাবে এগুলো অনেক পরিবর্ধন করে এগুলোকে নিয়ে আসা হয়েছে এবং এগুলোর বীজ বা চারা এগুলোকে এখন সরবরাহ করা হয় এবং আমরা এগুলোকে পেয়ে থাকি। কিন্তু কথা হচ্ছে এগুলো তো মূলত মানুষজন তো হাজার হাজার বছর আগে থেকে এগুলো চাষ করে আসতেছে। তো এগুলো মূলত আগে ওয়াইল্ডে ছিল, বন বাদারে ছিল। তো মানুষজন জানতো না আসলে এগুলো খাওয়া যায় বা চাষ করা যায়। তো এই জিনিসগুলো অর্থাৎ টমেটোটা আমাদের কিভাবে খাদ্য হলো এবং এটার মধ্যে আসলে সময়ে সময়ে কি পরিবর্তন হলো না হলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে এই প্যাসেজটার মধ্যে আলোচনা করা হয়েছে। তো তাহলে আমি চেষ্টা করব যে আসলে মানে বলার জন্য। তো আমি এখানে ওভারভিউ গুলো বলে যাব প্যাসেজের এবং এখানে কোশ্চেনের প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করব এবং আনসার গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এখানে বলতেছে এ সেকেন্ড অ্যাটেম্প্ট এট ডোমেস্টিকেটিং টমেটোকে দ্বিতীয়বার কিভাবে আবার চাষাবাদের আন্ডারে আনা যায়, ডোমেস্টিকেট করা যায়, সেটা নিয়ে যে একটা চেষ্টা সেটা। তো এখানে বলা হচ্ছে যে মানুষের প্রায় মানুষের প্রায় 3000 বছর লেগে গিয়েছিল যে টমেটোকে চাষাবাদের আন্ডারে এনে একটা খাদ্য হিসেবে উৎপাদন করতে। এরপরে বলতেছে যে ব্রাজিল এবং চায়নার দুইটা ভিন্ন দল, তারা এই মানে 3 বছরের কম সময়ের ভিতরে কিন্তু এই জিনিসটা করে ফেলেছেন, রিসার্চ করেছেন। ঠিক আছে? এবং তারা বিভিন্ন মানে কয়েকটা জায়গায় খুব ইমপ্রুভ করেছেন এবং ভালো কিছু পেয়েছেন এবং তারা পুনরায় টমেটোকে রিডোমেস্টিকেট করতে সক্ষম হয়েছেন এবং দেখেছেন যে আমরা যে টমেটোগুলো বর্তমানে খাই ওগুলো হচ্ছে রিডোমেস্টিকেট করা যে টমেটোগুলো সেগুলো অনেক বেশি নিউট্রিশিয়াস বা অনেক বেশি পুষ্টিকর। ওকে, এখন বলতেছে যে এই আসলে ওনারা কিভাবে করেছেন এই রিসার্চটা। সিআরআইএসপি এক ধরনের একটা জিনোম এডিটিং টেকনিক ব্যবহার করে, অর্থাৎ জিনের পরিবর্তন প্রতি। আমরা জানি আমাদের যে জিন আছে প্রত্যেকটা দেহের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর দেহে জিন আছে। ওই জিনগুলোর মধ্যে তারা পরিবর্তন এনেছেন, পরিবর্তন আনার মধ্য দিয়ে এই জিনিসটা তারা করেছেন। অর্থাৎ যে ডিএনএ আছে ডিএনএর মধ্যে তারা পরিবর্তন করেছেন এবং পরিবর্ধন করেছেন। অনেক সময় ডিএনএ কে ডাইরেক্ট রিমুভ করে দিয়েছেন, যেগুলো এখানে বলা আছে। এবারে তো বলতেছে কি, অর্থাৎ এই টেকনিকটা শুধুমাত্র যে বর্তমান যে ক্রপস গুলো আমাদের আছে এগুলোর উপরে মূলত এগুলো কি মানে শুধুমাত্র এগুলো ব্যবহার করা হয় নাই, বরং এগুলো ব্যবহার করা হয়েছে যে মানে যে সমস্ত ক্রপস গুলো আমাদের সামনে নেই বা যেগুলো আমরা বাট এই যে বলছে বাট কুড অলসো বি ইউজ টু টার্ন থাউজেন্ডস অফ ওয়াইল্ড প্ল্যান্টস, মানে ওয়াইল্ড প্ল্যান্ট যেগুলো আমাদের সচরাচর আমরা চিনি না, ওই সমস্ত ওয়াইল্ড প্ল্যান্ট গুলোর মধ্যে এটা করা হয়েছে যাতে করে ওয়াইল্ড প্ল্যান্টের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ধরে থাকে বা যে সমস্ত ফল টল ধরে বা সবজি টবজি ধরে ওগুলো আসলে খাওয়া যায় কিনা জিনগত পরিবর্তন করার মধ্য দিয়ে। তো ওটাও ওনারা করেছেন এবং তো বলতেছে যে কি এমনকি অর্থাৎ একটা টিম, অর্থাৎ ইউএস এর একটা টিম অলরেডি তারা বিভিন্ন যে চেরি আছে টমেটোর মতো, তো ওই চেরি গুলোর উপরেও তারা বিভিন্ন ধরনের রিসার্চ করা শুরু করেছেন এবং ওগুলোকে খাদ্যের আওতায় আনা যায় কিনা বা বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা সেটাও তারা চেষ্টা করতেছেন আর কি। এটা আর একটু এদিকে করে দিই। ওকে, আচ্ছা, এরপরে তো বলছেন যে এই যে অর্থাৎ এই যে ডোমেস্টিকেশন করার যে প্রক্রিয়া এটা ফুড সাপ্লাইকে বৃদ্ধি করবে, মানুষ আরো বেশি খাবার পাবে, আরো বেশি টমেটো পাবে বা বিভিন্ন ফসল টসল এগুলো আরো পাবে। হ্যাঁ, এবং অর্থাৎ যে বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন ফসল অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বলা মুসিবতের কারণে অথবা বিভিন্ন রোগের কারণে ধ্বংস হয়ে যায়। তো বলতেছে কি এটা তখন আরো বেশি টেকসই হবে, আরো বেশি রোগ বালাই মুক্ত বা রোগ বালাইয়ের সাথে ফাইট করে এগুলো টিকে থাকতে পারবে, এই কথাগুলো বলা হচ্ছে এখানে। এরপরে বলছে অর্থাৎ এইখানে একজন বিজ্ঞানী, তো এইখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কারণ ওনাদের যে কথাগুলো সেগুলো আসবে। তো আমি এগুলো মানে হাইলাইট করে দিচ্ছি যাতে করে আমাদের পরবর্তী ধরতে আমাদের সহজ হয়, যেহেতু এই কথাগুলো ওনাদের আসবে। তো জর্গ কুডলা, তো উনি বলেছেন যে আমরা আসলে বর্তমানে যা খাচ্ছি এই যে জিনগত যে পরিবর্তন টেকনোলজির কথা বলা হয়েছে উপরে একটা আসপি আর আস নাকি একটা, এটার মধ্যে দিয়ে যে পরিবর্তনগুলো আনা হচ্ছে জিনগত, এটা আসলে আমাদের যে আমরা যা খাচ্ছি তার মধ্যে হয়তো পরিবর্তন করে দিচ্ছে অনেক কিছু। ঠিক আছে? তো উনি বলতেছেন যে আমাদের আসলে পৃথিবীতে 50,000 ধরনের যে আমাদের খাবার পেয়ে থাকি আমরা, বিভিন্ন সবজি, শাক-সবজি, ফলমূল এগুলো পেয়ে থাকি। 50,000 গাছ রয়েছে।
50,000 ধরনের আমাদের ফসলি গাছ রয়েছে, কিন্তু আমরা যে আমাদের এনার্জিটা পেয়ে থাকি 90% এনার্জিটা আমরা মাত্র 15 প্রকারের ক্রপস থেকে বা খাদ্যশস্য থেকে আমরা পেয়ে থাকি। তো উনি বলতেছেন যে বর্তমানে আমরা এরপরে এই যে বেইজিং এর একদল বিজ্ঞানী, তো ওনারা বলতেছেন যে আমরা বর্তমানে যে খাবারগুলো আমরা একেবারে খাই, যেরকম চাল, ভুট্টা, এবার গম, বিভিন্ন আলু টালু, এগুলোর উপর আমরা এখন রিসার্চ করতেছি। পরবর্তীতে আমরা যে ওয়াইল্ড যে জিনিসগুলো রয়েছে, যে ওই ওই ওয়াইল্ড জিনিসগুলোর উপরও আমরা রিসার্চটা করব, করার পরে আমরা কি পরিবর্তন করা যায়, কি করা যায় সেটা আমরা করব। তো এটা গেল প্রথম প্যারাতে, এটা কথা বলা হলো। এবার দ্বিতীয় প্যারাতে বলা হচ্ছে যে ওয়াইল্ড টমেটো, যেগুলো বনে টনে থাকে, ওই ওয়াইল্ড টমেটো যেগুলো, তো এগুলো আসলে অ্যাজটেক সভ্যতার নামে আমরা একটা জানি, ইন্ডাস ভ্যালি বা অ্যাজটেক সভ্যতার সময়ে এগুলো আসলে অনেক বেশি ছোট ছিল। অর্থাৎ এই ওয়াইল্ড টমেটো যেগুলো, এগুলো একবারে ছোট্ট ছোট্ট শিমের দানার মতো ছিল। তো অনেক জেনারেশন ধরে মানুষজন কি করছে, অ্যাজটেক এবং ইনকা সভ্যতার মানুষজন কি করেছেন, এই প্ল্যান্টগুলোর মধ্যে পরিবর্তন করেছেন, এগুলোর মধ্যে তারা পরিবর্তন এনেছেন, অথবা যেই প্ল্যান্টগুলোতে দেখা গেল যে কি একটু উৎপাদনটা ভালো হচ্ছে, অথবা ফসলটা বড় ধরতেছে, তো ওই ফসলটাকে তারা চুজ করে কি করতো, তারা চাষ করতো ভালো বড় ফসল পাওয়ার জন্য আর কি। তো ব্রিডিং করতো এবং ওখানের মধ্যে পরিবর্তন এনে তারা এটা করতো। হ্যাঁ, তো ওনারা বলতেছে যে কি ফলে তারা তাদের যে ডিজাইরেবল যে একটা ফ্রুট বা ডিজাইরেবল যে ফসলটা সেটা পাইতো। এখন বলতেছে কি যে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে সবসময় ব্রিডিং এর জন্য যেই যে চারাটা অথবা যে গাছটা শত শত গাছ থেকে বাছাই করে নেওয়া হতো, অনেক সময় দেখা যায় যে এটার মধ্যে জেনেটিকলি ডাইভার্সিটি থাকতো, মানে একটা জাতের মধ্যে জেনেটিক ডাইভার্সিটি আছে, ওটা কিন্তু ওই একটা চারার মধ্যে সম্পূর্ণভাবে পাওয়া যেত না, ওটার মধ্যে অনেক কিছু লস্ট হয়ে যেত, অনেক কিছু পাওয়া যেত না। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি উৎপাদনের জন্য বা ব্রিডিং এর জন্য যে জিনিসটাকে, যে গাছটাকে নেওয়া হয়েছে, সেই গাছ থেকে কাঙ্ক্ষিত সেই ব্রিডিংটা পাওয়া যায়নি। হয়তো একটা গাছে বড় হয়তো বা টমেটো ধরেছে, তো এটাকে ওটা বীজ থেকে চারা সংগ্রহ করে ওইটাকে আবার চাষাবাদ করেছে, দেখা যাচ্ছে কি পরে ওই গাছগুলো থেকে যে চারা গাছগুলো থেকে যে ব্রিডিংটা হয়েছে সেটা কিন্তু ওই আগেরটার মতন হয়নি। তো এগুলোর কথা নিয়ে বলতেছে যে এগুলো এবং আমরা যে বর্তমানে সুপার মার্কেটের জন্য যে সুপার মার্কেটে যে সমস্ত টমেটো গুলো পেয়ে থাকি, ওগুলো তো ফার্মে চাষ করা হয়। তো ফার্মের মধ্যে আসলে ওরা ওই চাষাবাদের করার আগে এগুলোর মধ্যে অনেক ধরনের জিনগত পরিবর্তন এনে এটার মধ্যে অনেক ধরনের ইয়া করে তারপরে এটাকে চাষাবাদ করে, ফলে এখানের মধ্যে যে টমেটোর আসল স্বাদ, ফ্লেভার, এটা পাওয়া যায় না। মানে যেটা একেবারে ন্যাচারাল ছিল, অথেন্টিক যেটা ছিল, সেটা কিন্তু পাওয়া যায় না, ফলে এটার মধ্যে অনেক ধরনের পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন এসে গেছে। তো এটা হচ্ছে এই যে জর্জ কুডলা উনি বলতেছেন, এবং বিভিন্ন বিজ্ঞানী বেইজিং এর, হ্যাঁ, এটা মানে ওনারা বলতেছেন এখানে বিভিন্ন ধরনের মত তত্ত্ব রয়েছে যে এখানে, তো ওনারা এগুলা বলতেছেন আর কি। এরপর দেখা যাচ্ছে সি নাম্বারে, আচ্ছা এরপর এটি গেল বাই কম, এবার এখানে বলতেছে যে মানে বাই কম্পেয়ারিং দ্য জিনোমস অফ দ্য মডার্ন প্ল্যান্টস অফ দ্য ওয়াইল্ড রিলেটিভ বায়োলজিস্টস হ্যাভ বিন ওয়ার্কিং আউট জেনেটিক চেঞ্জেস অকার্ড ইন দ্য প্ল্যান্টস উই আর ডোমেস্টিকেটেড। অর্থাৎ এখানে বলতেছে যে আমরা যে সমস্ত জাতগুলোকে বর্তমানে চাষাবাদ করতেছি, এই সমস্ত জাতগুলোতে আসলে কি ধরনের চেঞ্জ এসেছে, জেনেটিক পরিবর্তনটা এসেছে, সেটা জানার জন্য তারা কাজ শুরু করেছেন। অর্থাৎ যে বিজ্ঞানীরা অলরেডি কাজ শুরু করেছেন, এবং ব্রাজিল এবং চীনের যে একটা টিম, তারা হ্যাঁ এটা জানতে পেরেছেন যে যে চেঞ্জেস গুলো from scratch while maintaining or even changing the desirable trait of the wild strains। অর্থাৎ এখানে অনেক ধরনের পরিবর্তন কিন্তু অলরেডি করা হয়ে গেছে, যে অর্থাৎ ডিজায়ারেবল যে ট্রেটস, ডিজায়ারেবল যে উৎপাদনটা অথবা ডিজায়ারেবল যে ফসলটা পাওয়ার জন্য এখানে অনেক ধরনের অনেক পরিবর্তন করা হয়েছে, এটা ওনারা পেয়েছেন। এবারে সি নম্বরে যে জিনিসটা বলা হচ্ছে, সি নাম্বার প্যারাতে, সেটা হচ্ছে এই যে কুডলা যে বিজ্ঞানীর কথা বলা হচ্ছে, রিসার্চারের কথা বলা হলো, তো ওনারা 6টা চেঞ্জ একসাথে করেছেন। তো এক নাম্বার চেঞ্জ হচ্ছে তারা বিভিন্ন ধরনের যে ফ্রুট ওয়েট, এই যে এক ধরনের জিনগত এডিটিং আর কি, অর্থাৎ এক ধরনের সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন। তো এটা করার মধ্য দিয়ে তারা ফসলের সাইজটাকে 3 গুণ বড় করতে সক্ষম হয়েছেন, এবং তারা দেখা গেল যে কি মাল্টি ফ্লোরা একটা প্রযুক্তি, এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তারা দেখা গেল যে কি একটা আটিতে যে পরিমাণ ফসল পাওয়া যেত, দেখা যাচ্ছে এখন তার চেয়ে বেশি ফসল পাওয়া যাচ্ছে। তো এখানে বিভিন্ন সায়েন্টিফিক চেঞ্জের কথা বলা হচ্ছে। এবার বলা হচ্ছে the while the historical domestications of tomatoes reduce levels to red pygmy lycopene। তো এখানে একটা লিকোপিনি পিগমেন্ট, মানে যেটা পিগমেন্ট, যেটা এক ধরনের একটা ফসল, অর্থাৎ টমেটোর জাত, একটা জাত, তো ওইটার কথা বলতেছে।
তো এটার মধ্যে মানে রিসার্চ করেছেন। তো শেষ করে তারা পেয়েছেন যে এটা অনেক বেশি হেলদি খাদ্য, মানে অনেক বেশি পুষ্টিদায়ক, এবং ব্রাজিলের একটা টিম তারা এটাকে মানে বোস্ট করতে সক্ষম হয়েছেন। এরপরে দেখা গেল যে কি বোস্ট করার পরে দেখা গেল যে কি এটা অর্থাৎ ওয়াইল্ডে যে পরিমাণ পাওয়া গেছে, এখন এটা দেখা যাচ্ছে কি সাইজে, ফসলের সাইজে এটা ডাবল হচ্ছে আরো, এবং নতুন ভাবে যখন আবার ডোমেস্টিকেট করা হলো তখন দেখা যাচ্ছে কি 5 গুণ বড় হচ্ছে তুলনামূলক। অর্থাৎ ওয়াইল্ডে যখন পাওয়া গেল, বনে বাজারে যখন এটাকে পাওয়া গেল, তখন যে পরিমাণ সাইজ ছিল, এখন এডিটিং মেডিটিং করার পরে জিনগত পরিবর্তন করার পরে এটার সাইজটা দেখা গেল যে 5 গুণ বেড়ে গেছে। এখন দেখা গেল যে দে আর কোয়াইট টেস্টি। এখন এখানে এই যে কুডলা নামক সায়েন্টিস্ট উনি বলতেছেন এগুলো অনেক বেশি কোয়াইট টেস্টি, অনেক বেশি মজাদার এবং অনেক স্ট্রং এবং অনেক বেশি সুগন্ধিযুক্ত। এরপরে এখানে বলা হচ্ছে এটি মিন চাইনা ডোমেস্টিকেটেড সেভারাল টাইপস অফ টমেটো উইথ ডিজায়ারেবল ট্রেস লস্ট ইন ডোমেস্টিকেটেড টমেটোস। তো বলতেছে কি যে অর্থাৎ আমরা যে টমেটোগুলো ডোমেস্টিকেট করতেছি বা চাষ করতেছি, ওই চাষের টমেটোগুলোর মধ্যে অনেক ধরনের অনেক কিছু হারাই গেছে। তো এই হারিয়ে যাওয়া এই টমেটোগুলোর আবার পুনরায় তার যে বৈশিষ্ট্য ছিল, প্রাচীনে যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটা তারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন চাইনার একদল গবেষক। তারা আবার ওই টমেটোগুলোকে সংগ্রহ করেছেন, ওয়াইল্ড থেকে সংগ্রহ করে আবার ডোমেস্টিকেট করেছেন। ফলে যে ইয়েটা ছিল আগে যে এটার যে গুণগত যে বিষয়টা ছিল সেটা আবার ফিরে এসেছে। এখন বলতেছে যে এইভাবে তারা ম্যানেজ করতে সক্ষম হয়েছেন যে এমন একটা জাত যেটা রোগবালাই প্রতিরোধক এবং বিভিন্ন ব্যাকটেরিয়াগত যে রোগ, কমন রোগ, এগুলো প্রতিরোধক, যে ব্যাকটেরিয়ার রোধের কারণে দেখা যাচ্ছে ফসল টসল উৎপাদন হতো না, সেই জিনিসটা তারা সক্ষম করতে, এরকম একটা জাতও সক্ষম করতে সক্ষম হয়েছেন। they also create another, এবং আরেকটা জাত তারা সক্ষম উৎপাদন করতে সক্ষম হয়েছে যেটা মানে আপনার সল্ট টলারেন্ট, অর্থাৎ যেটা লবণাক্ত পরিবেশের মধ্যে বড় হবে এবং এটা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এরকম একটা জাতও তারা উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এরপরে ডি নম্বরে বলা হচ্ছে যে জয়েস ভ্যান ইক, জয়েস ভ্যান ইক এটা একটা সায়েন্টিস্ট, এবং বয়েস থমসন ইনস্টিটিউট, উনি বয়েস থমসন ইনস্টিটিউটে উনি কাজ করেন। তো উনি বলেছেন যে ডোমেস্টিকেশনের যে বিষয় আছে, গ্রাউন্ড চেরি এবং গোল্ডেন চেরি ডোমেস্টিকেশনের একটা বিষয় এখানে বলা হচ্ছে যে তারা এটা করেছেন ফর দ্য ফার্স্ট টাইম। এবং এই মানে এই ফ্রুটটা অনেকটাই কিসের মতন, ক্যাপ গসবেরির মতো। তো ওনারা বলতেছেন যে গ্রাউন্ড চেরি অলরেডি সোল্ড টু লিমিটেড, এবং ওনারা বলছেন যে ওনারা চাষের বাসের পরে এই গ্রাউন্ড চেরি নামক এই ফসলটাকে ওনারা লিমিটেড পরিমাণ উৎপাদন করতে সক্ষম হয়েছেন এবং এগুলো তারা বিক্রি করতে সক্ষম হয়েছেন ইউনাইটেড স্টেটে। কিন্তু এগুলো উৎপাদন করাটা কঠিন, এবং এর কারণ হচ্ছে গাছগুলো দ্রুত লম্বা হয়ে যায় এবং গাছ থেকে ফসল যখন ফাঁকে টুস করে পড়ে যায়। তো এবার বলতেছেন ইভেন ইক্স ভ্যান ইক্স নামক এই লোক, তো উনি একজন সায়েন্টিস্ট। তো উনি ইভেন্স টিম, এটা ওনার টিম আর কি। তো এটা বলতেছে যে কি এডিটেড দ্য প্ল্যান্ট টু ইনক্রিজ ফ্রুট সাইজ, অর্থাৎ এটার মধ্যে পরিবর্তন এনেছেন। পরিবর্তন আনার ফলে ফ্রুটের মধ্যে সাইজ পরিবর্তন হচ্ছে, বড় হচ্ছে, মেক দেয়ার গ্রোথ মোর কম্প্যাক্টেবল, এবং ফলে দেখা যাচ্ছে অর্থাৎ যে ল্যাকিংস গুলো ছিল সেই ল্যাকিং গুলো ওনারা পূর্ণ করতে সক্ষম হয়েছেন। গাছ দ্রুত বড় হয়ে যাওয়া, এরপরে ফসল পাকলে পড়ে যাওয়া, এগুলো এখন আর হয় না, এখন ফসল পাকলে ব্রাঞ্চে থাকে। দেয়ার পটেনশিয়াল ফর দিস টু বি কমার্শিয়াল করবে, এবং ওনারা বলতেছেন যে কমার্শিয়ালি এটি উৎপাদন করার একটা পটেনশিয়ালিটি রয়েছে, কমার্শিয়ালি এটি উৎপাদন করা যাবে। এবারে বলতেছে কিন্তু এই যে এই জিনিসটাকে অনেক বেশি সামনে নিয়ে যাওয়া বা বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে উৎপাদন করাটা একটু কষ্ট, কারণ এখানে লাইসেন্সের একটা ব্যাপার আছে। CRISPR যে টেকনোলজির, এটা লাইসেন্স দরকার আছে, এবং রেগুলেটর অর্থাৎ এটার অনুমোদনের জন্য বিভিন্ন লাইসেন্স দরকার আছে, বলে এখানে কস্টটা বেশি, কস্টিংটা বেশি। এই যে এখানে বলা হচ্ছে এক্সপেন্সিভ, এটা এই যে এক্সপেন্সিভ বলা হচ্ছে। এবারে ই নাম্বার বলা হচ্ছে দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবস্টাকল প্ল্যান্টস। তো উনি বলছে যে এই যে ওনাদের যে অ্যাপ্রোচ, এই যে ই নাম্বারে যে অ্যাপ্রোচের কথা হলো, বিভিন্ন ধরনের ওনারা উৎপাদন করতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, আবার দুই একটা প্রজাতি উৎপাদন করেছেন, বাণিজ্যিকভাবে অল্প স্বল্প ওনারা বিক্রি করেছেন। তো এই জিনিসটা অনেক অবস্কিউর প্ল্যান্টস মানে যে প্ল্যান্ট গুলো আমরা জানি না, যে জিনিসগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া নাই, যে মানে আমাদের বললো না 50,000 মতন গাছ রয়েছে, যে ফল ফ্রুটের এবং শাকসবজির গাছ রয়েছে, যেগুলো থেকে আমরা আসলে এনার্জি গ্যাদার করতে এনার্জি নিয়ে থাকি, কিন্তু আমরা 15টা খাদ্যশস্য থেকে আমাদের পুরো পৃথিবীর মানুষজন এনার্জিটা নিয়ে থাকে। এখন এই যে অবস্কিউর প্ল্যান্ট গুলোকে আরো বেশি মানুষের সামনে আনতে, বা এগুলো থেকে কিভাবে ফসল উৎপাদন করে মানব সভ্যতা কিভাবে আরো বেশি উপকৃত হবে সেটা করতে পারা যায়। হ্যাঁ, তো উনি ইউকের সেইন্স
ব্যারি ল্যাবের উনি একজন প্রফেসর, তো উনি এই কথাটা বললেন। কিন্তু এটা বলতেছেন যে কিন্তু এই যে নতুন করে এই যে নতুন ফসলগুলো আপনি যখন বাণিজ্যিকভাবে চাষ করবেন, তখন এটা চাষ করার জন্য কৃষকদের কাছে যাইতে হবে, কৃষকদেরকে যে এটার সাথে ইন্ট্রোডিউস করবেন, তো এটা একটু কষ্ট। আবার কাস্টমাররা যারা তারাও নিবে কিনা এটা একটা বিষয়, যে নতুন একটা আপনি জিনিস নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন, এটা খাবে কিনা, এটা জানবে কিনা, এটা একটা বিষয় আসে, মানে এটা একটা কঠিন উনি বলতেছেন। এবারে বলতেছেন যে এই তিনটা টিম অলরেডি আয়ন, অর্থাৎ তারা আয়ন মানে কি, তারা ফোকাস করেছেন অন্যান্য প্ল্যান্ট যেগুলো আসলে আমরা চিনি না, কিন্তু ফসল উৎপাদন করার সক্ষমতা রয়েছে ওগুলো থেকে। তো মেইন স্ট্রিমে তারা নিয়ে আসার উপর ফোকাস করেছেন। তো এক নাম্বার হচ্ছে সেটা যে ফক্সটেল, এক ধরনের একটা প্ল্যান্ট। তারপর ওট গ্রাস এবং কাউপি শেষ গাও গাও একজন রিসার্চার, উনি বলেছেন যে অলরেডি তারা এটার উপর ফোকাস করেছেন এবং এগুলোর উপর তারা কাজও করেছেন। এই যে এখানে তিনটা প্রজাতির কথা বলা হচ্ছে, তিন ধরনের একটা মানে আহ, অর্থাৎ প্ল্যান্টের কথা বলা হচ্ছে। উই কুড ক্রিয়েট ক্রপস দ্যাট উইল থ্রাইভ ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস, অর্থাৎ আমরা পৃথিবী যদি গরম হয়ে যায়, বৈশ্বিক উষ্ণতায়ও আমরা এই ফসলগুলো উৎপাদন করতে পারবো বলে উনি আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু কুটলা তিনি মনে করেন যে ডিডন্ট ওয়ান্ট টু রিভিল, মানে তিনি কোন ধরনের ফসলগুলোর উপর আসলে তারা সায়েন্টিফিকলি রিসার্চ করতে চান এবং এগুলোকে তারা মানে খাদ্য হিসেবে চাষাবাদের আন্ডারে এনে এটাকে ফার্মের মধ্য দিয়ে এটা উৎপাদন করে বাণিজ্যিকভাবে বাজারজাত করবেন, সেটা নিয়ে উনি বলতেছেন যে আমরা আসলে বলতে চাচ্ছি না পাবলিকলি, এখন বলতে চাচ্ছি না যে কোন স্পিসিস গুলোর উপর আমরা ফোকাস করে কাজ করতে চাচ্ছি, সেটা উনি বলতে চাচ্ছেন না। তিনি বলছেন যে ক্রিসপি হ্যাজ মেড দ্য প্রসেস সো ইজি, এবং বলছেন যে এই যে বিজ্ঞানী যে প্রজেক্ট, এটা যে বিভিন্ন ওয়াইল্ড অর্থাৎ প্রজাতিগুলো এগুলো এনে ল্যাবের মধ্যে এডিট মেডিট করে বিভিন্ন ধরনের জিনগত পরিবর্তন করে এগুলোকে বাণিজ্যিকভাবে চাষ করাটা যেহেতু অনেক বেশি ইজি করে ফেলেছে, তো ফলে আমরা চাচ্ছি না যে এখন বলতে যে কোন প্রজাতির গুলো বা কোন ইয়াগুলো আমরা নিয়ে কাজ করব, কোন স্পেসিগুলো আমরা নিয়ে কাজ করব। বিভিন্ন প্রজাতির হচ্ছে টমেটোর মধ্যে আমরা দেখি কতগুলো গোল, কতগুলো লম্বা, কতগুলো টক বেশি, কতগুলো টক নাই, কতগুলো চামড়া মোটা, এরকম আমাদের দেশেও তো রয়েছে এরকম। তো উনি বলছেন এবং উনি বলতেছেন যে যার রিসার্চ করার সক্ষমতা রয়েছে সে আমাদের কাছে আসলে আমরা রিসার্চ করতে দিব, সে এখানে আমাদের ল্যাবে রিসার্চ করতে পারবে। তো এই গেল ওভারঅল ফ্যাসেজের যে কথাগুলো, সেটা গেল। এখন আমরা দেখব যে এখানে কি বলা হচ্ছে, এখানে কোশ্চেনের প্যাটার্নটা প্রথমে বুঝি। এক নম্বর কথা হচ্ছে এখানে আপনাকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে এই ধরনের এগুলো স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্ট গুলো আপনি কি করবেন, এই স্টেটমেন্ট গুলো আসলে কোন স্টেটমেন্টটা কে বলেছেন সেটা আপনি বার করবেন। এখানে বলছে এ রেফারেন্স টু আ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন, এই অর্থাৎ এক ধরনের এক প্রজাতির টমেটোর কথা বলা হচ্ছে যে এই প্রজাতিটা মারাত্মক ইনফেকশনের মধ্যে সে ডেঞ্জারাস ইনফেকশনের মধ্যে সে সক্রিয় হতে পারবে। আমরা পড়েছি এটা যে ডেঞ্জারাস ইনফেকশনের মধ্যে সক্রিয় হতে পারবে এক ধরনের একটা টমেটোর কথা বলা হয়েছিল। হ্যাঁ, তো ওইটা টমেটো কোনটা, যে তারা রিসার্চ করে বের করতে পেরেছেন এক ধরনের একটা টমেটো যেটা মানে ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে সে কি করতে পারবে, সে রেজিস্ট করতে পারবে। তো এখানে এই যে এখানে যদি বলি the team finally domesticated several strains of wild tomatoes that desirable with desirable traits lost in domesticated tomato, অর্থাৎ তারা এমন কিছু টমেটোর জাতকে পুনরায় ডোমেস্টিকেট করতে সক্ষম হয়েছে যেগুলো আসলে মানে হারিয়ে গিয়েছিল, বা যেগুলো ডোমেস্টিকেট করার কারণে যেগুলোর মধ্যে ট্রেটস গুলো বা যে ডিজায়ারেবল যে জিনিসগুলো ছিল সেগুলো হারিয়ে গিয়েছিল, পুনরায় আবার ওই গুণগত মানগুলো সহ তারা পুনরায় ডোমেস্টিকেট করতে সক্ষম হয়েছে। এবং ইন দিস ওয়ে দে ম্যানেজ টু ক্রিয়েট এ স্ট্রেইন মানে একটা প্রজাতি, একটা জাত কেউ তারা মানে উদ্ভাবন করতে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন স্ট্রেন রেজিস্ট্যান্ট, যেটা কি করবে, যেটা টিকসই হবে টু এ কমন ডিজিজ, মানে কমন ডিজিজের মধ্যে এটা টেকসই হবে, কল ব্যাকটেরিয়াল স্পট রেস, অর্থাৎ টমেটোর জন্য বেশি ধ্বংসাত্মক যে ডিজিজটা সেটা ব্যাকটেরিয়াল স্পট রেস। তো এই ডিজিজের মধ্যেও সেটা কি হবে, সেটা মানে এই জাতটা টেকসই হবে, এই জাতটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এই জাতের যে উৎপাদন অর্থাৎ এই উৎপাদনটা ঠিক থাকবে। তাহলে এখানে বলছে which can devastate yield মানে উৎপাদন, অর্থাৎ যে ব্যাকটেরিয়াল স্পটের কারণে টমেটোর উৎপাদন ব্যাহত হয়, সেই ব্যাকটেরিয়াল স্পটের মধ্যে মানে ওই ব্যাকটেরিয়া ওই রোগে আক্রান্ত হবে না, ওই রোগের রোগ প্রতিরোধী এই জাতটা সক্ষম হয়েছে। তাহলে আমাদের এই কথাটা যে সি নাম্বারের যে কথাটা সেটা কোথায় বলা হয়েছে, সি নাম্বারের কথাটা আমাদের বলা হয়েছে যে 14 নম্বরের যে কথাটা, যে এই কথাটা আমাদের বলা হয়েছে
সি তে, অর্থাৎ আমরা সি নাম্বার প্যারাতে এই জিনিসটা পেয়ে গেলাম। ওকে, এরপর 15 নাম্বার, explanation of how problem can arise from focusing only one certain type of tomato। অর্থাৎ আপনি যখন একটা মাত্র টমেটোর জাতের উপর ফোকাস করবেন তখন আসলে কোন ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়, কোন ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হয়। আমরা পড়েছি যে যখন আপনি স্পেসিফিক একটা টমেটোর উপরে, টমেটোর গাছের উপরে, প্ল্যান্টের উপর ফোকাস করবেন ভাস্ট পপুলেশন থেকে, এই যে এখানে বলা আছে যে ভাস্ট পপুলেশন থেকে আপনি যখন মাত্র স্পেসিফিক একটার উপর যখন আপনি ফোকাস করবেন তখন এখানে বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। তো সেটা কোথায় আছে, সেটা আমাদের বি নাম্বারে এইখান দিয়ে রয়েছে যে অ্যাজটেকরা, যে অ্যাজটেকরা তারা কি করতে, অ্যাজটেকরা এবং এখানে যে অ্যান্ডিস সভ্যতা, অ্যাজটেক সভ্যতার মধ্যে তারা কি করতে, সিলেক্ট করতো, হ্যাঁ ব্রিডিং এর জন্য সিলেক্ট করতে এবং এটার মধ্যে পরিবর্তন নিয়ে আসতো, জেনেটিক স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন নিয়ে আসতো, হ্যাঁ, এবং ডিজায়ারেবল যে ট্রেটসটা ওইটা পাওয়ার জন্য নিয়ে আসতো। তো হয়তো কি, বাট এভরি টাইম এ সিঙ্গেল প্ল্যান্ট উইথ এ মিউটেশন ইজ টেকেন ফ্রম এ লার্জার পপুলেশন ফর ব্রিডিং। অর্থাৎ আপনি লার্জার পপুলেশন থেকে যখন একটা গাছকে, অর্থাৎ শত শত চারা থেকে বা শত শত টমেটো গাছ থেকে যখন একটা গাছে দেখলেন যে প্রচুর ফলন হয়েছে বা বড় বড় হয়েছে টমেটোগুলো, সেটাকে যখন আপনি নিলেন তখন কি হলো, জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট। তো একটা গাছের মধ্যে তো আসলে জেনেটিক ডাইভার্সিটিটা সম্পূর্ণভাবে থাকবে না। তো ফলে দেখা গেল যে কি ওই টমেটোর জাতের মধ্যে যে জেনেটিক ডাইভার্সিটি ছিল সেটা কিন্তু লস্ট হয়ে গেল, সেটা কিন্তু হারিয়ে গেল। ওকে, এবারে এন্ড সামটাইমস আরো কয়েকটা জিনিস আছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ডিজায়ারেবল মিউটেশন এর কারণে কাম উইথ লেস ডিজায়ারেবল ট্রেট। অর্থাৎ আপনি যখন ডিজায়ারেবল এক্সপেক্টেড যে ক্রপটা পাওয়ার জন্য যে ইয়েগুলো করলেন, আপনি চেঞ্জ গুলো করলেন অথবা ওইটার মধ্যে যা যা প্রসেস করা ওইটা করলেন, করার পরে দেখলেন যে আপনার ওই এক্সপেক্টেড রেজাল্ট আসলো না। আপনি বড় টমেটো দেখলেন যে বড় বড় টমেটো হয়েছে, আপনি ওই গাছটা কি আমাদের এই দেশের মধ্যে এখন রয়েছে, একটা যদি লাউ যদি বড় হয়ে যায় তুলনামূলক, তো ওই লাউটাকে রেখে দেয়, ওই লাউ থেকে বীজ করে পরের বছর আবার ওই বীজগুলো থেকে আবার কি করা হয়, উৎপাদন করা হয়। তো এরকম আর কি, তো আপনি নিলেন, দেখা গেল যে পরের বছর আবার আপনি করেছেন, লাউগুলো আবার ছোট হয়েছে, এরকম আর কি কথা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের 15 নাম্বার যে কথাটা, যে স্টেটমেন্টে, এটা বি নাম্বার এ দেওয়া আছে, বি নাম্বার প্যারাগ্রাফে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে আমরা এবার দেখব 16 নাম্বার যে কথাটা, সেটা এ নাম্বার অফ এক্সাম্পলস অফ প্ল্যান্ট দ্যাট আর নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট বাট কুড বি ইউজফুল অ্যাজ ফুড সোর্সেস। অর্থাৎ ব্যাপক পরিমাণে গাছ বা প্ল্যান্ট যেগুলো থেকে আমরা ফসল পেতে পারি কিন্তু এগুলো বর্তমানে চাষ হচ্ছে না। তো এটা আসলে কত নম্বরে বলা হয়েছে, তো এটা আমরা জানি বলা হয়েছে মোটামুটি ভাবে আমাদের কোথায় আমরা যদি দেখি যে ইতে এটা কিন্তু বলা হয়েছে যে দিস অ্যাপ্রোচেস কুড বোস্ট ইউজ অফ মেনি অবস্কিউর প্ল্যান্টস। যে এই যে অ্যাপ্রোচটা, অর্থাৎ ডি নাম্বারের কথা বলা হয়েছিল যে ওনারা বিভিন্ন প্রজাতি নিয়ে কাজ শুরু করেছেন এবং এখানে কিছু বাণিজ্যিকভাবে চাষটা শুরু করেছেন। তো এখন বলতেছে যে এই ধরনের এই অ্যাপ্রোচটা অনেক বেশি অবস্কিউর প্ল্যান্ট, মানে যে প্ল্যান্টগুলো আমাদের আমরা চিনি না, জানি না, ওই প্ল্যান্টগুলোকেও রিসার্চের আন্ডারে এনে ওগুলো থেকে উৎপাদনের যে সম্ভাবনা সেটাকে তৈরি করেছে। এখন সেজ জনাথন জনস সেজ বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুড টু গ্রো, মানে নতুন এই মানে খাবারটা উৎপাদন করা এটা কষ্ট হবে। সো পিপল উইথ সো পপুলার উইথ ফার্মার্স এন্ড, এবং এটাকে পপুলার করা কৃষকদের কাছেও জনপ্রিয় করে গড়ে তোলা এবং কনজিউমারদের কাছেও খাবার হিসেবে জনপ্রিয় করে গড়ে তোলাটা এটা কঠিন হবে উনি মনে করেন। তাহলে আমাদের যে স্টেটমেন্ট ছিল, যে স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা ছিল এই যে এটা, যে an explanation of how a number of examples of plants that are not cultivated। তাহলে এটি আমাদের দেওয়া রয়েছে, এই স্টেটমেন্টটা আমাদের দেওয়া রয়েছে এই নম্বরে। এরপর 17 নাম্বার, a comparison between the early domestication of the tomato and more recent research। তো এটা কথা বলা আছে, এটা একেবারে সহজ। a comparison between the early domestication of the tomato, টমেটোকে মানুষ যখন সর্বপ্রথম তাদের বাণিজ্যিকভাবে চাষ করা শুরু করে এবং বর্তমানে যে রিসেন্ট রিসার্চ, সেই এই কথাটা, এই দুইটা কথা কোথায় বলা আছে, এই দুইটা কথা একেবারে আমাদের প্রথম প্যারাগ্রাফের প্রথমেই বলা আছে যে it took at least 3000 years for human to learn how to domesticate the wild tomato and cultivate it for food। খাবার হিসেবে এটাকে মানে চাষ করতে এবং এটাকে মানে ওয়াইল্ড টমেটোকে খাবার হিসেবে চাষ করতে, বাণিজ্যিকভাবে চাষ করতে মানুষের 3000 বছর লেগে গিয়েছিল। ওকে, এবং now two separate team in Brazil and China have done it all over again in less than 3 years। 3 বছরের কম সময়ের মধ্যে এই রিসার্চটা তারা করে ফেলেছিলেন, ব্রাজিল এবং চায়নার কিছু বিজ্ঞানী। and they have done it better in some ways, এবং তারা কয়েকটা জায়গায় খুব উন্নতি করেছেন রিসার্চের ক্ষেত্রে।
as the domesticated tomatoes are most nutritious এবং তারা পুনরায় রিডোমেস্টিকেট করতে সক্ষম হয়েছিল টমেটোগুলোকে এবং দেখেছেন যে বর্তমানে আমরা যে টমেটোগুলো খাই ওই টমেটোর তুলনায় রিডোমেস্টিকেট করা টমেটোগুলো পুনরায় চাষ করা টমেটোগুলো অনেক বেশি নিউট্রিশিয়াস অনেক বেশি পুষ্টিকর। আচ্ছা তাহলে এটা গেল 17 নাম্বার, তাহলে আমরা এই নাম্বারে এই স্টেটমেন্টটা পেয়ে যাব। এবার 18 নম্বরে কি বলা আছে, এ পার্সোনাল রিঅ্যাকশন টু দ্য ফ্লেভার অফ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড। তাহলে এই পার্সোনাল রিঅ্যাকশন টু দ্য ফ্লেভার অফ টমেটো, টমেটোর ফ্লেভারের উপর পার্সোনাল একটা রিঅ্যাকশন দেওয়া আছে, একজন বিজ্ঞানীর রিঅ্যাকশন আছে, অর্থাৎ জেনেটিক্যালি এডিট করার পরে ওই টমেটোর যে উৎপাদনটা হয়েছে, যে গ্রোথটা হয়েছে বা যেটা প্রোডাকশনটা হয়েছে, ওই প্রোডাকশনের উপরে একজন বিজ্ঞানীর একজন পার্সোনাল কি রয়েছে, অপিনিয়ন বা পার্সোনাল একটা রিঅ্যাকশন রয়েছে। তো এটা কোথায় রয়েছে, আমরা যদি দেখি যে পার্সোনাল রিঅ্যাকশনটা কোথায় রয়েছে, তো এখানে যদি আমরা দেখি যে এখানে এই যে কুডলা, উনি বিজ্ঞানী সায়েন্টিস্ট, তো উনি বলেছেন যে 6 চেঞ্জেস টুগেদার আছে, বিভিন্ন মেড 6 চেঞ্জেস টু অল টুগেদার, মানে 6টা, তার টিম 6টা চেঞ্জ করেছেন। দে ট্রিপল, যেরকম সাইজের মধ্যে ট্রিপল করেছেন, সাইজটা অনেক বড় করেছেন এই যে এই প্রজেক্টটি ব্যবহার করে। এরপরে উৎপাদনের মধ্যে তারা মাল্টিপ্লেয়ার এইটা ব্যবহার করে তারা উৎপাদন বাড়িয়েছেন। এবার was historical tomatoes reduce the levels of red pagan lycopene thought to have potential health benefit. The team Brazil managed to boast instead the tomato has twice as much as lycopene as cultivated ones. The newly domesticated have 5 times as much. They are quite tasty. They are quite tasty. অর্থাৎ এখানে তো চেঞ্জের কথা বলা হচ্ছে যে মানে আপনি সায়েন্টিফিক রিসার্চের পরে যে চেঞ্জটা হয়েছে, তো এই বলছে they are tasty, quite tasty অনেক বেশি স্বাদ, little bit স্ট্রং অনেক বেশি মানে স্ট্রং মানে অর্থাৎ আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং ভেরি অ্যারোমেটিক অনেক বেশি সুগন্ধদায়ক। তাহলে এই কথাটা 17 নম্বরে পার্সোনাল অপিনিয়নটা আসলে আমরা পেয়ে যাব কততে, আমরা পেয়ে যাব সিতে। তো এখানে দেখা যাচ্ছে কি সি দুইবার হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের কোশ্চেনের সিস্টেম কি, আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে বলছে যে আমাদের কোশ্চেনে বলতেছে যে আপনি কি করতে পারবেন, রিডিং প্যাসেজ টু হ্যাজ গিভেন এ থেকে ই নাম্বার, অর্থাৎ এখানে যেগুলো প্যারা, এই যে এটা ই প্যারা ডি প্যারা, প্যারাগুলো কিভাবে ই বি সি ডি এ বি সি ডি করে দেওয়া থাকবে। তো এখানে স্টেটমেন্ট অনুযায়ী আপনি লিখতে হবে, আপনি জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে আপনি লেখা যে এই 14 নম্বরের এই কথাটা কত নম্বর কোন প্যারাতে বলা আছে, এ নাম্বার প্যারাতে বলা আছে, বি নাম্বার প্যারাতে বলা আছে, সি নাম্বার প্যারাতে আছে, ডি নাম্বার কোনটাতে বলা আছে। আমরা তো পড়েছি যে 14 নম্বরের এই কথাটা আমাদের সি নাম্বার প্যারাতে বলা আছে, তাহলে আমরা এখানে লিখব 14 নম্বরের আনসারে শুধু লিখব সি। তো এরকম অর্থাৎ এই প্রত্যেকটা স্টেটমেন্ট একটা একটা প্যারাতে বলা আছে, আবার অনেক হয়তো দেখা যায় দুইটা স্টেটমেন্ট একটা প্যারাতে বলা আছে, তো দুইটা স্টেটমেন্ট একটা প্যারাতে বলা আছে। সি নাম্বারের স্টেটমেন্ট আমরা দেখিয়েছি, সি নাম্বার প্যারাতে দুইটা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে, তো ওই দুইটার ক্ষেত্রে আপনি সি বসাইতে হবে। আচ্ছা এবার 19 থেকে 23 নম্বর কোশ্চেনটা দেখি। তো এখানে কি বলছে, এখানে সায়েন্টিস্টদের কথা বলতেছে যে এখানে যে স্টেটমেন্ট গুলো আছে এই স্টেটমেন্ট গুলো হচ্ছে সায়েন্টিস্টদের, তো সায়েন্টিস্টরা বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন, তো আপনাকে কি করতে হবে স্টেটমেন্ট কোন স্টেটমেন্টটা কোন সায়েন্টিস্ট দিয়েছে সেটা বসাবেন। তো এখানে কেমনে বসাবেন, এই যে এখানে দেওয়া আছে যে এখানে সায়েন্টিস্টদের নাম আছে জর্গ কুডলা ওনার নাম, বি নাম্বার এবার কি কেক্সিয়া গাও উনি একজন বিজ্ঞানী, তারপরে জয়েস ভ্যান ইক উনি একজন বিজ্ঞানী, জনাথন জোন্স চারজন বিজ্ঞানী। তো এখানে চারজন বিজ্ঞানীর কথা বলা আছে, চারজন বিজ্ঞানী এখানে স্টেটমেন্ট গুলো চারজন বিজ্ঞানীরই স্টেটমেন্ট, অর্থাৎ এখানে যে আমরা 19 20 21 22 23 এখানে পাঁচটা স্টেটমেন্ট দেখতেছি, তো এই পাঁচটা স্টেটমেন্ট হচ্ছে নিচের এই চারজন বিজ্ঞানীর স্টেটমেন্ট। তো এখানে দেখা যায় তার মানে একটা দুইটা স্টেটমেন্ট একজন বিজ্ঞানীর। তো এখন আপনারা কি করতে হবে, আপনারা করতে হবে যে এখানে এই কথাটা এই যে domestications of certain plant could allow them to adapt to future environmental challenges, এই কথাটা কোন বিজ্ঞানী বলেছেন, তো এটা আপনি কি করবেন, এটা আপনি ফাইন্ড আউট করে আপনি ওই বিজ্ঞানীর নাম না লিখে এখানে যে লেটার দেওয়া আছে, ধরেন এই কথাটা বলেছেন জর্জ কুডলা, আপনি লিখবেন এ, অর্থাৎ 19 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আপনি লিখবেন এ, কারণ এই কথাটা যেহেতু জর্জ কুডলা বলেছেন, মানে হাইপোথেটিক্যালি আমি ধরে নিলাম, এখন কে বলেছেন এটা আমরা দেখব। মানে আমি आंसर করা শুরু করি, ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস কুড অ্যালাউ देम টু অ্যাডাপ্ট টু ফিউচার এনवायरमेंटल চ্যালেঞ্জেস। আসলে কি বলছেন যে কিছু প্ল্যান্ট আছে যেগুলোকে আপনি যখন ডোমেস্টিকেট করবেন এটা হয়তো দেখা যায় যে ফিউচার যে চ্যালেঞ্জ আছে সেটাকে অ্যাডাপ্ট করতে পারবে, অর্থাৎ ফিউচারে যে চ্যালেঞ্জ মোকাবেলা আছে সেটা করে নিতে পারবে। তাহলে 19 নম্বরের এই কথাটা কে বলেছেন, আমরা যদি একটু করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই কথাটা কে বলেছেন, এই কথাটা
আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই নাম্বারটা যদি আমরা পড়ি যে this approach could boost the use of many obscure plants says Jonathan Jones of this but it will hard for মানে নতুন এগুলোকে ইন্ট্রোডিউস করাটা কঠিন three teams has already their eye on the plants that could be kept into mainstream including এবারে we could create crops that will thrive এই যে দেখা আছে we could create crops that will thrive even as the planet warms অর্থাৎ ভবিষ্যতে যদি আমরা করতে পারি সৃষ্টি করতে পারি এমন ক্রপগুলোকে যেটা ভবিষ্যতে কি করবে আমাদের যদি পৃথিবীটা গরম হয়ে যায় আমাদের পরিবেশ যদি আবহাওয়া যদি আরো উষ্ণ হয়ে যায় তখন সেটার সে উষ্ণ আবহাওয়ার মধ্যে সেটা বৃদ্ধি পাবে সেটা কি করতে পারে খাপ খেয়ে নিয়ে বৃদ্ধি করতে পারবে বৃদ্ধি পেতে পারবে তাহলে এই কথাটা কে বলেছেন এই কথাটা বলেছেন গাউ এই কথাটা গাউ বলেছেন তাহলে এখানে গাউয়ের জন্য লেটার কি তাহলে আমাদের এই গাউয়ের জন্য লেটার হচ্ছে বি তাহলে আপনি 19 নম্বরে আপনি লিখবেন 19 নম্বরে आंसर শিটে আপনি লিখবেন বি তাহলে 19 নম্বর আমাদের শেষ এই কথাটা গাও বলেছেন এবার দেখা যাচ্ছে the idea of growing and eating unusual plant may not be accepted on a larger scale যে মানে উৎপাদন করা এবং খাওয়া আনইউজুয়াল প্ল্যান্ট অর্থাৎ যে খাবারগুলো আমাদের কাছে পরিচিত না এরকম আনইউজুয়াল প্ল্যান্ট গুলো খাওয়া এবং উৎপাদন করা এগুলো হয়তোবা লার্জার স্কেলে মানে ব্যাপকভাবে মানুষজন গ্রহণ করবে না এখন এই কথাটা কি বলেছেন এই কথাটা মতামতের ক্ষেত্রে মনে রাখবেন যে শেষের দিকে আসে যাবেন তাহলে আপনি পেয়ে যাবেন এগুলো তাহলে এখানে বলতেছেন যে লার্জার স্কেলে যে এখানে বলছে that this approach could not boast the use of many obscure plants says Jonathan Jones of the Sainsbury Lab at the UK but it will be hard for few food to grow so popular with farmers and consumers that will become new staple crops he thinks অর্থাৎ উনি বলতেছেন যে এগুলো উৎপাদন করা নতুন একটা কৃষকদের মাঝে এগুলো পরিচিত করানো এবং এগুলো ভোক্তাদের মাঝে পরিচিত করানো উৎপাদন করা এগুলো হয়তো অত বেশি পপুলার হবে না তাহলে এই কথাটা কি বলেছেন এই কথাটা বলেছেন আমাদের জোনাথন জোন্স তাহলে বিজ্ঞানী জোনাথন জোন্স এই কথাটা বলেছেন তাহলে জোনাথন জোন্স কোথায় জোনাথন জোন্স হচ্ছেন আমাদের এই যে এটা ডি তাহলে আপনি কত দিবেন আপনি আনসারে আপনি এখানে যে যখন আপনি আনসার করবেন 21 এর তখন আপনি আনসারের মধ্যে কি দিতে হবে অবশ্যই আপনাকে আনসারের মধ্যে দিতে হবে ডি জোনাথন জোন্সটা দিতে হবে ওকে এরপরে কি বলা হচ্ছে এরপরে কোশ্চেন দেখি কোশ্চেন হচ্ছে present efforts to domesticate one wild fruit are limited by cost involved অর্থাৎ প্রেজেন্ট এফোর্ট বর্তমানে যে আমরা চেষ্টা করতেছি ডোমেস্টিকেট নিউ ওয়াইল্ড ফ্রুট ওয়াইল্ড নতুন ফ্রুট গুলোকে এটা আমরা এখন টমেটো বলতে পারি টমেটোগুলোকে আমরা যখন ইম্পোর্ট এটাকে ডোমেস্টিকেট করতে চাচ্ছি তখন এটা আসলে কস্টের কারণে এটা লিমিটেড হয়ে গেছে এটা বেশি অর্থাৎ এখানে আমরা অত বেশি ভাবে বাণিজ্যিকভাবে অত বেশি উৎপাদন করতে পারছি কারণ এখানে কষ্টটা বেশি তাহলে এই কথাটা কি বলেছেন তো এই কথাটা বলেছেন আমরা যদি একটু লক্ষ্য করি এই কথাটা কি বলেছেন এই কথাটা এখানে যদি আমরা যদি দেখি যে মিনওয়াইল বাই থমাস ইনস্টিটিউশন এখানে যে আমরা যদি দেখি গ্রোসবেরি গোল্ডেন বেরি এগুলোর কথা বলা হচ্ছে যে এখানে ক্যাপ গোসবেরি এগুলোর কথা বলা হচ্ছে তো অলরেডি সোল্ড লিমিটেড ইন ইউএস বাট হার্ড টু এভার বিন এক্স স্টিমস এডিটেড দ্য প্ল্যান্টস ইনক্রিজ টু সাইজ এগুলো বিভিন্ন মানে ওনারা যে সাইজগুলো বড় করেছেন এগুলো অনেক বেশি ইয়া করে ফেলেছেন এটার কথা বলা হচ্ছে এবার there is a potential for this to be commercial crops says Benick but she adds কিন্তু তিনি মনে করেন taking the work further would be expensive অর্থাৎ এই বাণিজ্যিকভাবে কাজ করা বাণিজ্যিকভাবে এটাকে আরো বেশি করে ছড়ানো এটা আরেকটু লিটল বিট হার্ড হয়ে যাবে কারণ হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে বিকজ অফ কারণ হচ্ছে যে লাইসেন্সের ব্যাপার আছে তাহলে এই কথাটা কি বলেছেন এই কথাটা বলেছেন ব্যানিক এই যে ব্যানিক বলেছেন ওকে তাহলে আমরা পেয়ে গেলাম এই কথাটা বলেছেন ব্যানিক তো তাহলে এইখানেটাই দেখি যে ব্যানিক কি বলেছেন এইখানটা আমরা যদি দেখি তাহলে আমরা এখানে ব্যানিক কোথায় জয়েস এই যে ব্যানিক তাহলে আপনি বলবেন কি আপনি সি বলবেন কত आंसर সি আপনার आंसर হচ্ছে 23 এর आंसर হচ্ছে সরি 22 এর would be limited 22 এর आंसर হচ্ছে সি কারণ present effort to domesticate one wild fruit are limited by cost involved অর্থাৎ এখানে ইনভলভ কস্ট থাকায় এটা কোশ্চেন হয়ে গেছে টেস্ট নাম্বার humans only make use of the small proportions of plant food available on earth মানুষজন কিছু পরিমাণে ফসলকে শুধুমাত্র মানে আর্থের মধ্যে এগুলোকে অর্থাৎ কি করেছেন পরিচিত করেছেন বা এগুলো থেকে এনার্জিটা নিয়ে থাকেন এখন এই কথাটা কি বলেছেন তো এই কথাটা কি বলেছেন আমরা এখন দেখব 23 নম্বরের आंसर আমরা এটা দেখব তো এই কথাটা বলেছেন আমাদের
এই কথাটা আমাদের বলেছেন it's a little bit tougher. এই কথাটা আমাদের বলেছেন যে মানুষজন শুধুমাত্র অল্প কিছুকেই কি করেছে, অল্প কিছুকেই ডোমেস্টিকেট করেছে। তাহলে এই কথাটা আমাদের যদি আমরা দেখি এই নাম্বারে জন কুডলা দিস কোড ট্রান্সফর্ম হোয়াট উইথ ইউনিভার্সিটি, এই যে এখানে দেয়ার আর মানে মানুষজন শুধুমাত্র এই যে 50,000-এর মতো এডিবল প্ল্যান্ট রয়েছে, কিন্তু 90% আমরা যেটা 15% থেকে আমরা নিয়ে থাকি, যে বলেছেন জর্জ কুডলা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে কে বলেছেন, জর্জ কুডলা বলেছেন। অতএব জর্জ কুডলার জন্য আমাদের এখানে জর্জ কুডলার জন্য আমরা কি করব, যে হিউম্যানস এখানে আমরা দিব এ, তাহলে এই যে হচ্ছে জর্জ কুডলা, আমরা পেয়ে গেলাম হিউম্যানস জর্জ কুডলা। ওকে, তাহলে আমরা আমাদের হয়ে গেল, আমাদের গাউইটাও আমরা বলে ফেলেছি যে বি নাম্বারটা বলে আমরা বলে ফেলেছি। আচ্ছা, তাহলে আমাদের আনসার শেষ। এবারে তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি যে এইখানে এই নাম্বার যেটা বলেছেন 19 নম্বরে, বলে 19 নম্বরের যে প্রবক্তা উনি হচ্ছেন বি কেজিও গাও। তারপর হচ্ছে 20 নাম্বারটা বলেছেন কে, আমাদের 20 নাম্বারটা বলেছেন অর্থাৎ এখানে জনাথন জোন্স। এরপরে 21 নাম্বারটা বলেছেন अवेलेबल ফর দ্য ডিরেকশন অফ সার্টেন ফুড টু মেড পাবলিক, এটা বলেছেন কে, এটা বলেছেন আমাদের অর্থাৎ আমাদের এটা বলেছেন কুডলা। এরকম করে বলেছেন আর কি, আমি বলেছি একটু আগে বললাম এটা দেখে নিন। এবার আমার আসা যাক ওয়ান ওয়ার্ড, যে এখানে একটা ওয়ার্ড বসাবেন একদম ইজি, যে এখানে তিনটা গ্যাপস আছে 24, 25, 26 এর জন্য, তা আপনি একটা একটা ওয়ার্ড বসাবেন এখানে। An undesirable trait such as loss of dash may be caused by a mutation in a tomato gene, অর্থাৎ টমেটো জিনের মধ্যে আপনি যখন মিউটেশন করেছেন, অর্থাৎ এর মধ্যে যখন জিনের পরিবর্তন করেছেন, সেটার কারণে হয়েছে কি, সেটার কারণে একটা জিনিস লস হয়ে গেছে, লস অফ ড্যাশ, লস অফ কি হয়েছে, an undesirable trait such as loss of dash may be caused, অর্থাৎ লস হয়েছে, কি লস হয়েছে, আমরা যদি দেখি যে এই যে মিউটেশনের কারণে লস হয়েছে কি, তাহলে আমরা এখানে বলতে পারি ফর ইনস্ট্যান্স দ্য টমেটো স্ট্যান্স গ্রাউন্ড ফর সুপারমার্কেট হ্যাভ লস্ট মাচ অফ देयर ফ্লেভার, তাহলে এখানে লস হয়ে গেছে, ফ্লেভার লস হয়েছে, এখানে ফ্লেভারটা লস হয়ে গেছে বা ফ্লেভারটা হারিয়ে গিয়েছে। এরপর আমরা যদি দেখি 25 নম্বর, বাই মডিফাইং ওয়ান জিন ইন এ টমেটো প্ল্যান্ট রিসার্চার্স মেড দ্য টমেটো ট্রি 3 টাইমস ইটস অরিজিনাল, অর্থাৎ জিনকে মডিফাই করার মাধ্যমে, টমেটো প্ল্যান্ট জিনকে মডিফাই করার মাধ্যমে রিসার্চার্স মেড দ্য টমেটো 3 টাইমস, মানে অর্থাৎ এটা 3 টাইম বড় করতে পেরেছেন ওনারা। তাহলে কিসে বড় করেছেন, ইটস অরিজিনাল কি, অরিজিনাল শেপের মধ্যে মূলত ওনারা এটাকে বড় করতে সক্ষম হয়েছেন, অরিজিনাল শেপ। আমরা যদি এখানে যদি দেখি যে এখানে বলা আছে যে এই যে দে ট্রিপল দ্য সাইজ, তাহলে এখানে আমরা কি বলবো, কি বড় করেছেন, 3 গুণ বড় করেছেন, কি সাইজটাই 3 গুণ বড় করতে সক্ষম হয়েছেন, তাহলে ট্রিপল ইন সাইজ বড় করেছেন। এরপর আছে 26, a type of tomato which was not badly affected by dash and was rich in vitamin C, এক ধরনের টমেটো which was not badly affected by, এটা badly affected হয়নি কি দ্বারা, and was rich in vitamin C, এবং ভিটামিন সি তে ভরপুর। তাহলে এটা কোথায় আছে, আমরা যদি দেখি এটা রয়েছে আমাদের সি তে, এই যে ভিটামিন সি এর কথা বলা আছে একদিক দিয়ে, এই যে ভিটামিন সি, এই যে ভিটামিন সি এর কথা বলা আছে, যে they also created another strain that is more salt tolerant, তাহলে সল্ট টলারেট, তাহলে কি টলারেট, সল্ট টলারেট মানে লবণাক্ততাকে প্রতিরোধী, লবণাক্ততা প্রতিরোধী, অতএব এখানে আমরা গ্যাপে বসাবো সল্ট টলারেট, বুঝে আসছে, তাহলে আমরা সল্ট টলারেট, তাহলে আমাদের আল্লাহর মতো হয়ে গেল। তো আমরা ফ্যাসেজ 2টা দেখে নিলাম, আমি আসলে মোটামুটি চেষ্টা করেছি যে বলার জন্য। এখন কারো যদি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন লাগে, তাহলে এটা আসলে অনেক বেশি লেংথি হয়ে যাবে, তো সেটার জন্য আসলে লাইন বাই লাইন যদি পড়তে হয়, তাহলে সেটার জন্য আসলে ওইভাবে চিন্তা করতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমি চেষ্টা করলাম যে বলার জন্য বা ইয়া করার জন্য, তো ইনশাআল্লাহ আশা করি পেরেছি, আমি বুঝাতে পেরেছি। তো নেক্সট ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো 17 এ আমি সবগুলো ফ্যাসেজ কভার করব। তো 1 to 1 2 দিচ্ছি, আমি 3 গুলো পরে দিব, কারণ 3 গুলো লিটল বিট হার্ডার। এখন যেহেতু মাত্র শুরু করলাম, এইজন্য 3টা দিচ্ছি না, তো 1 2 1 2 করে দিয়ে দিব 17। এরপরে 17 যখন ওগুলো শেষ হয়ে যাবে প্রত্যেকটা মডেল, এরপর আমি 3 গুলো দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। তো কন্টিনিউ করলে ইনশাআল্লাহ অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যারা
ভাষাই দুর্বল, ল্যাঙ্গুয়েজে দুর্বল, তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখলে কিন্তু সহজ। আপনার তো 40টা দরকার নাই, 30টা হলে হয়ে যাচ্ছে, অনেক ভালো একটা স্কোর চলে আসবে। তো তাহলে আজকের জন্য এতটুকুই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।